ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা ডব্লিউপি এসআই এক্সাইজ বা ওয়্যারলেস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট 2 শুরু করছি। এর আগে প্র্যাকটিস সেট 1 ফুল মক টেস্ট তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তাদেরকে সেইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে চলো প্র্যাকটিস সেট শুরু করছি। তোমরা পজ করে নিয়ে আগে দেখে নিতে পারো যে কোন আনসারটা ঠিক হচ্ছে এবং আমার আনসারের সঙ্গে মেলাবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে যে লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত। আমরা দেখেছি যে ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে বা ডব্লিউপি পুলিশ এক্সামিনেশনের ক্ষেত্রে এই খেলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাই সমস্ত খেলা কি নামে পরিচিত, কোন খেলা বা কোন ট্রফি আছে বা কবে নেক্সট বিশ্বকাপ বা হয়তো নেক্সট খেলা কোথায় হবে, এই সবগুলো আমরা জেনে রাখবো। কারেন্ট টপিক প্লাস ট্র্যাডিশনাল জিকে। তাহলে দেখো যে লেডি রতন টাটা এটা হচ্ছে টেনিস, হকি, ক্রিকেট, পোলো। তো এই খেলাটা যুক্ত হচ্ছে হকির সঙ্গে। এবারে দেখো আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব, ইউটিউব থেকে হোক বা ভিডিও থেকে বা কোনো বই থেকে হোক, আমরা যখন এরকম ভাবে প্র্যাকটিস করব শুধুমাত্র জাস্ট আনসারটা দেখে থেকে যাব না, মানে এর প্রাসঙ্গিক আরো কি কি উত্তর হতে পারে বা অন্যান্য যেগুলো আছে অপশনে আছে তাদের উত্তরগুলো কি হতে পারে, এইভাবে যদি আমরা করি তাহলে একটা প্রশ্ন থেকে আরো বিভিন্ন রকম প্রশ্ন উত্তর জানা হয়ে যাবে, সেই সাথে মনে রাখাটা বেশি সহজ হবে। আর তুমি জাস্ট এটার উত্তর শুধু হকি মনে রেখে দিলে দেখবে পরীক্ষার সময় হয়তো গুলিয়ে যেতে পারে। তাহলে দেখো এগুলো সম্পর্কে আমরা আরেকটুকু জানবো। হকি সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আগা খান কাপ। আগা খান কাপ, তারপরে হচ্ছে নেহেরু কাপ, বেটন কাপ, এগুলো হকির সঙ্গে যুক্ত, মানে হকি খেলাতে এই ট্রফিগুলো দেওয়া হয়। টেনিস দেখো মুথিয়া, তারপরে এটা হচ্ছে আর মানে হচ্ছে রাইডার কাপ, তারপরে হচ্ছে ডেভিস কাপ, ওয়াকার কাপ। পোলো দেখো এজরা কাপ, রাধামোহন কাপ, এইগুলোই বেশি পরীক্ষাতে আসে। বা একটা উইনচেস্টার কাপ আছে। আর একটা হকি বলে দিই, হকি তোমার ধ্যানচাঁদ, জানো ধ্যানচাঁদ হকির জাদুকর বলা হয়, তার নামে একটা আছে। আর ক্রিকেট তোমরা তো জানো, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, তারপরে দেওধর ট্রফি, সিকে নাইডু, এগুলো তোমরা ক্রিকেটে আশা করি অনেকে জানো। নেক্সট কোয়েশ্চেন দেখো যে কোন সংস্থাটি ভারতের জাতীয় আয় পরিমাপ করে, অর্থাৎ ন্যাশনাল ইনকাম পরিমাপ করে। ফাইন্যান্স কমিশন, এনএসএসও, সিএসও আর হচ্ছে এনএসও। তো তার আগে আমরা দেখি যে এইগুলোর পুরো নামটা কি সেটাকে জেনে নিই। দেখো তাহলে ভারতের জাতীয় আয় পরিমাপ করে, এটা তো ন্যাশনাল ফাইন্যান্স কমিশন হবে না, বি আর সি দুটো আছে, এই দুটো অপশনের মধ্যে একটা হবে। তো সঠিক উত্তর হবে তোমার সি, অর্থাৎ সিএসও মানে হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটাই ভারতের জাতীয় আয় পরিমাপ করে। এটা তোমার 1949 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1949-এ। আর এনএসএসও যেটা অর্থাৎ ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন, এটা 1950-তে হয়েছিল। বলতে পারো যে সিএসওরও একটি শাখা এনএসএসও, অর্থাৎ সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে। তারপরে নাম্বার 3 দেখো যে ভারতের আয়কর ব্যবস্থার প্রধান কার্যকরী ভূমিকা কি। তো ভারতের আয়কর ব্যবস্থার প্রধান কার্যকরী ভূমিকা অপশন এ হচ্ছে কালো টাকা কমানো, অপশন বি হচ্ছে সরকারি ব্যয়ের জন্য তহবিল তৈরি করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, মুদ্রাস্ফীতি কমানো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ সরকারি ব্যয়ের জন্য তহবিল তৈরি করা। 4 নম্বর দেখো যে আর্থিক উন্নয়নের সূচক হিসাবে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য, অর্থাৎ আর্থিক উন্নয়নের সূচক অপশন হচ্ছে নিট, জাতীয় উৎপাদন, তারপরে হচ্ছে যে মাথাপিছু আয়, সি হচ্ছে জিডিপি, অপশন ডি কি আছে দেখে নিয়ে চলে, অপশন ডি তে আছে ব্যয়যোগ্য আয়। তো দেখো অনেকের মনে হতে পারে যে জিডিপি, কারণ আমরা যে কোনো বিষয়ে আমরা অর্থনৈতিক জিনিস আলোচনা করতে বলি আমরা জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি, অর্থাৎ কোন নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে হ্যাঁ যে পরিমাণে সামগ্রিক একটা উৎপন্ন হয় সেই জিনিসটাকে জিডিপি বলা হয়। কিন্তু তোমার আর্থিক উন্নয়নের সূচক যেটা, সেইটা নির্ধারণ করে মাথাপিছু আয়ের উপরে, অর্থাৎ মাথাপিছু আয় যেমন একটা গ্রামের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে যেমন ধার্য করা আছে, সম্ভবত এখন সঠিক মনে পড়ছে না, তবে মনে হয় ভিলেজ এলাকায় মানে গ্রামের ক্ষেত্রে মোটামুটি 474 কি 75 টাকা হবে। আর আরবান সিটি অর্থাৎ সিটি এলাকাতে হলে তোমার মোটামুটি 575 বা এরকম কিছু হবে, বা এটা 447 আমার ঠিক মনে পড়ছে না। এরকম যদি একটা আয় হয় তাহলে সেটা ঠিক আছে। আর তার নিচে যদি যাদের আয় হয় দৈনিক ইনকাম, তাদেরকে তোমার বিলো পভার্টি লাইনের মধ্যে ফেলা হয়, দারিদ্র্য সীমার নিচে ফেলা হয়। তাই আর্থিক উন্নয়নের সূচক হিসেবে মাথাপিছু আয়টাকেই গুরুত্ব দেওয়া হয়। আর এইটা তোমার মাথাপিছু আয়ের যেটা যারা সেন্সাস করে, এইটা হচ্ছে এনএসএসও, একটু আগে যেটা বললাম, অর্থাৎ তোমার ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন, এরা এটা সেন্সাস করে।
তো ইকোনমিক্স থেকে মোটামুটি ভালোই কোশ্চেন আসে, তাই ওই রকম ধরনের কোশ্চেন গুলো আসবে, দেখে নিও। তারপরে দেখো নাম্বার 5 হচ্ছে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত। ঠিক আছে, আমরা জানি যে ব্লাড মধ্যে আছে তোমার রক্ত, প্লাজমা আর হচ্ছে রক্তকণিকা। তো রক্তকণিকার যে ভাগগুলো আছে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এখানে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল দেখো 120 আছে, 101 থেকে 15 আছে, 3 থেকে 10 দিন আছে, আর 8 থেকে 12 দিন আছে। তো 120 এটা আমরা জানি যে রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, এটার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। আর শ্বেত রক্তকণিকার হচ্ছে 1 থেকে 15 দিন আয়ুষ্কাল। আর এটা অনুচক্রিকা হচ্ছে তোমার 8 থেকে 12 দিন। নাম্বার 6 দেখো শাকসবজিতে মূলত কোন ধরনের শর্করা থাকে। শাকসবজিতে অপশন আছে সেলুলোজ, সুক্রোজ, মল্টোজ, স্টার্চ। তো শাকসবজি অর্থাৎ কার্বোহাইড্রেট তোমার বেশিরভাগ কি থাকে, এখানে সেলুলোজ থাকে, যেটা তোমার খাদ্যকে পাচন করতে, হজম করতে সাহায্য করে। তারপরে 7 দেখো যে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত। 14.5 গ্রাম। অবশ্যই এটা প্রতি ml প্রতি লিটার রক্তে, ঠিক আছে, পার লিটার, প্রতি লিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত, 14.5 গ্রাম। এগুলো সব গ্রাম আছে। তারপরে আছে 13 গ্রাম, তারপরে আছে 15.5 গ্রাম, তারপরে আছে 10.5 গ্রাম। দেখো অপশনটা একটু কিরকম লাগছে, তবু আমরা যেটা জানি যে ফিমেলদের ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা থাকা উচিত হচ্ছে 13.5 থেকে 14.5, আর মেল পুরুষদের ক্ষেত্রে থাকা উচিত 14.5 থেকে 15.5। তাহলে এটার যদি আমরা অ্যাভারেজ হিসেবে করি তাহলে 14.5 আনসার করাটাই ঠিক, কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা 14.5টাই ধরি। চলো তারপর দেখো রেকটিফায়ার অপশন কি আছে, চলো দেখি। যে রেকটিফায়ার অপশন এ হচ্ছে এসি থেকে ডিসি করে, এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্ট করে, বি হচ্ছে ডিসি থেকে এসি করে, সি হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ডি হচ্ছে নিম্ন বিভব হবে, এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। তো রেকটিফায়ার তোমার কি করে যে ডাইরেক্ট এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেট কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে নিয়ে যায়। তারপর দেখো নাম্বার 9 আছে যে কাঁচের উপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়। কাঁচের উপর লেখার জন্য একটা যে প্রথমটা যে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড তোমরা জানো যে তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। তারপরে যেমন আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, ওইগুলো একটু দেখে নেবে। তারপর অপশন বি হচ্ছে অ্যামিনো অ্যাসিড, সি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ডি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কাঁচের উপর লেখার জন্য আমরা হাইড্রোক্লোরিক ব্যবহার করি। এই প্রসঙ্গে তোমাদের আরো ইনফরমেশন দিয়ে রাখি যে সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়, অর্থাৎ যে কোনো কেমিক্যালের ক্ষেত্রে মানে উৎপন্ন করতে বা বিক্রিয়ার ক্ষেত্রে, রিয়াকশনের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার বেশি হয়, সেই জন্য একে রসায়নের রাজা বলা হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তোমার মিউরিয়াটিক অ্যাসিড বলে। আর একটা জিনিস, মানুষের পাকস্থলী থেকে, মানবদেহের পাকস্থলী থেকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। আর দেখো যে বিভিন্ন ধাতু সংকর যেগুলো আছে, যেমন জার্মান সিলভার দেওয়া আছে এখানে, যে জার্মান সিলভারের প্রধান উপাদান কোনগুলো। 1 নম্বর অপশানে আছে কপার, জিঙ্ক, নিকেল। বিতে আছে কপার, জিঙ্ক, এজি অর্থাৎ সিলভার। সিতে আছে সোনা, কপার, জিঙ্ক। তারপরে আছে সোডিয়াম, সিলভার আর হচ্ছে জিঙ্ক। তো এটা সঠিক উত্তর হচ্ছে কপার, জিঙ্ক, নিকেল। মোটামুটি যতদূর মনে পড়ছে 50%, 30%, 20% এই রেশিওতে থাকে। এই সঙ্গে আরো যে সমস্ত আছে মানে কাঁসা, তারপরে তোমার গান মেটাল, তারপরে ইনভার, এইগুলো একটু দেখে নেবে, এগুলো পরীক্ষাতে আসতে পারে। তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়াটার গ্যাস হলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণ, তারপরে আছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণ, কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেনের মিশ্রণ, কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেনের মিশ্রণ। তো এটা আছে CO প্লাস H2 অর্থাৎ কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। 12 হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। এখানে আছে নিম্ন গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধ, নিম্ন আপেক্ষিক তাপ। দেখো এখানে তোমার ফিজিক্সের নলেজ না থাকলেও চলবে। ফিউজ তার কোথায় ব্যবহার করা হয়, তার মেন সুইচে আমরা ব্যবহার করি, দেখবে বোর্ডে থাকে বাড়িতে। তো সেইখানে একটা সরু এরকম তার মানে বাঁকিয়ে দেওয়া থাকে। কি হয়, কেন দেওয়া থাকে, যদি কোনো কারণে যদি সেখানে কারেন্ট বেশি মাত্রায় চলে যায়, তাহলে কি হয়, সেই তারটা গলে যায় এবং তড়িৎ বিচ্ছিন্ন করে দেয়, আর কাজ হয় না, কারেন্ট যায় না তার মধ্য দিয়ে। তার মানে কি বুঝতে পারছি যে এটা নিম্ন গলনাঙ্ক, অর্থাৎ নিম্ন গলনাঙ্ক হওয়ার জন্য বেশি কারেন্ট যদি যায় সেটা গলে যায়। অর্থাৎ ফিউজ তারের বৈশিষ্ট্য এটাই, তোমার
সীসা আর টিন দিয়ে তৈরি হয়। সীসা প্লাস টিন দিয়ে তোমার তৈরি করা হয় ফিউজ তারটাকে, নিম্ন গলনাঙ্ক আর রোধ কম হয়। অর্থাৎ বলতে পারো জুলের সূত্রের উপরে, জুলের তড়িৎ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রের উপর ভিত্তিতে ফিউজ তারটা তৈরি হয়েছে। ফিউজ তার, তারপরে তোমার ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, এগুলো সব জুলের সূত্রের উপরে তৈরি। তারপর অপশন 13 দেখো যে ওয়াট ঘন্টা কোন রাশির একক? ওয়াট ঘন্টা এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ ক্ষমতা ওয়াট ঘন্টা। আমরা যেটাকে বিওটি বলি বা 1 বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, যে ইউনিট আমরা বাড়িতে বলি না এত ইউনিট কারেন্ট পড়েছে, সেটাকে বলা হয়। অর্থাৎ তোমার 1 বিওটি ইকুয়াল টু বলা হয় 1 কিলোওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে তোমার 3.6 ইন্টু 10⁶ জুল। এইটাও কিন্তু পরীক্ষাতে আসছে, তাই মনে রাখবে যে 1 বিওটি মানে হচ্ছে বা 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট দেখো তারপরে কোশ্চেন 14 নাম্বার কোশ্চেন কি আছে যে অম্লরাজ প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো অম্লরাজ প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ H2SO4, এগুলো তোমরা চিহ্ন সংকেতগুলো জেনে রাখবে। এটা হচ্ছে HCl, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S, যেটা পচা ডিমের গন্ধযুক্ত হয় হাইড্রোজেন সালফাইড। তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ H2O2, এটা তোমার ঘরের উষ্ণতায় হাইড্রোজেন পারঅক্সাইড থেকে ভেঙে অক্সিজেন প্রস্তুত হয় বা অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া, এটাও মনে রাখতে পারো। এখানে অম্লরাজ প্রস্তুতি, এটা সঠিক উত্তর হচ্ছে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে সাধারণত 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস 1 অনুপাত HNO3 মিশিয়ে অম্লরাজ তৈরি করা হয়, মানে যেটা বর ধাতু তোমার সোনা বা প্ল্যাটিনাম যেগুলো এতে দ্রবীভূত হয়। এরকম ধরনের যে সমস্ত বিভিন্ন অর্গানাইজেশন আছে মানে যেগুলো কাজ করে, এইগুলোর উপরে তোমার কোশ্চেন আসে। তো ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট এটা তোমার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, পুনে, দেরাদুন, মুম্বাই। এটা হবে হায়দ্রাবাদে অবস্থিত। তারপর দেখো নাম্বার 16, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? এক হচ্ছে কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর। তো এটার সঠিক উত্তর হচ্ছে বি অর্থাৎ ভূমধ্যসাগর আর লোহিত মহাসাগর। তারপর দেখো কোন মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়? বিভিন্ন রকমের মেঘ আছে, কোনোটা তোমার বেশি গাঢ় বা পেঁজা তুলোর মতো এরকম আছে, একটু দেখে নিও। অল্ট্রো স্ট্যাটাস, নিম্বাস, সিউরোকিউমুলাস স্ট্যাটাস। তো এটা সঠিক উত্তর হচ্ছে নিম্বাস মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তারপরে 18 দেখো যে রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত সমস্ত বিরোধের নিষ্পত্তি কে করেন? অ্যাটর্নি জেনারেল, লোকসভা, তারপর যে সুপ্রিম কোর্ট, তারপর যে পার্লামেন্ট। অবভিয়াসলি এই সমস্ত নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। তারপরে 19 দেখো যে লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন কে আহ্বান করেন? এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন? এখানে দেখো আহ্বান করেন বললে এটা হবে রাষ্ট্রপতি। আর যদি বলে উভয় অধিবেশনের সভাপতিত্ব কে করেন, তাহলে সভাপতিত্ব বললে হতো স্পিকার করেন। তারপরে দেখো 20 নাম্বার যে 2021 সালে 2021 সালে ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করে? ইন্ডিয়ান রেলওয়ে, আইটিবিপি, বিএসএফ, লাক্ষাদ্বীপ। তো এটা সঠিক উত্তর হচ্ছে আইটিবিপি অর্থাৎ ইন্ডিয়ান টিবেটান বর্ডার পুলিশ। তারপর দেখো 21 যে কে পদ্মশ্রী পুরস্কার পান? মৌমা দাস, পৌলমী ঘটক, সৌম্যজিৎ ঘোষ, সৌরভ চৌধুরী। তো অর্থাৎ 2021 এটা 2021 পদ্মশ্রী পুরস্কার, এটা হচ্ছে মৌমা দাস। মৌমা দাস হলেন একজন তোমার টেবিল টেনিস খেলোয়াড়, টেবিল টেনিস খেলে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়ি মনে হয় কলকাতার, সম্ভবত বাড়ি কলকাতা। আর 2013 সালে কিন্তু 2013 সালে অর্জুন পুরস্কার পেয়েছিল মৌমা দাস। তারপরে দেখো যে নাম্বার 22 আছে সম্প্রতি মরণোত্তর মহাবীর চক্র কে পান? 1 নম্বর আছে যোগিন্দার সিং, তারপরে হচ্ছে সঞ্জীব কুমার, সি হচ্ছে বিকু মোল্লা সন্তোষ বাবু, ডি হচ্ছে মনোজ সুদ। তো এটা সঠিক উত্তর হচ্ছে বিকু মোল্লা সন্তোষ বাবু। তারপর নাম্বার 23 দেখো যে 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ করা আছে কোথায়? সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। তো এটা সঠিক উত্তর ঋগ্বেদ অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। ঠিক আছে, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এটা মনে।
তারপর দেখো 24 নম্বর কোশ্চেন, নাদির শাহ কোন দেশের শাসক ছিলেন? ইরাক, ইরান, পারস্য, সাসারাম। তো পারস্যের শাসক ছিলেন। 25 হচ্ছে, মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? কলকাতা, সুরাট, নাগপুর, বেলগাঁও। তো সঠিক উত্তর হচ্ছে বেলগাঁও, 1924 সালে এটা সভাপতিত্ব করেছিলেন। তাহলে এই ছিল আজকে তোমাদের প্র্যাকটিস সেটের পার্ট 1। প্র্যাকটিস সেট 2 এর পার্ট 1 ছিল আজকে 25টা কোশ্চেন। এর পরের দিনকে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আস্তে আস্তে আসবে। তো তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং অল নোটিফিকেশনটা অন করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে। এবং সেই সাথে এটাও মনে রাখবে, বললাম যে এখন যেহেতু কম্পিটিশন দিন দিন বাড়ছে, তাই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ পরপর ভালো করে ধরে ধরে পড়তে হবে। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তোমার পড়ে নেওয়ার পরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। আর যদিও বা ইউটিউব থেকে হোক বা বই থেকে হোক প্র্যাকটিস সেট যদি করো, তাহলে পারিপার্শ্বিক সেই সমস্ত জিনিস যেগুলো আছে সেইগুলো তোমাকে দেখে নিতে হবে, তবেই তোমার ইমপ্রুভ হবে আর মনে থাকবে।